কেমন হলো নবান্ন অভিযান? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এটা নিয়ে আজকের রাতের মধ্যেই চর্চাতে আসব। তো সেই জন্যই এখন এলাম। এখন কেমন হলো বলতে, যেমনটা বলা হয়েছিল তেমনটা তো হয়নি। যেটা বলা হয়েছিল যে দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, কিন্তু সেটা তো হয়নি। এখন কেন হলো না? সত্যিই কি নবান্নে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না? সত্যিই কি পুলিশের ব্যারিকেডকে ভেদ করে যাওয়া যেত না? বা এই পথে কি আগামী দিনেও নবান্নে পৌঁছানো যাবে না? বা এইভাবে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করানো যাবে না? এখন দর্শক, এইসব প্রশ্ন উঠছে এবং যারা ডাকটা দিয়েছিলেন আমার মনে হয় তারাও ভাবছেন এবং এর উত্তর খোঁজার চেষ্টা করছেন। কিন্তু আমার কি অভিজ্ঞতা হয়েছে, আমি যেহেতু ওখানে ছিলাম, আমিও তো খানিকটা বুঝতে পেরেছি যে মুভমেন্ট হয়েছে, যে দাবিটা ছিল বা যে টার্গেট ছিল সেটা কেন হলো না, কোথায় সমস্যা, আমারও কিন্তু খানিকটা অভিজ্ঞতা হয়েছে। আমি সেটা নিয়ে পরে চর্চাতে আসছি। তবে আমি এখন আপনাদেরকে একটা বিষয় দেখাবো, যেটা আমার কাছে এসছে, আমাকে একজন পাঠিয়েছেন। আমি জানি না তিনি নিজেই এইসব লিখে পাঠিয়েছেন কিনা, নাকি উনি আবার কারো কাছ থেকে পেয়েছেন আমাকে ফরওয়ার্ড করেছেন, সেটা বলতে পারবো না। উনি কিছু পয়েন্ট দিয়েছেন, কিছু রেকটিফিকেশনের দরকার এই আন্দোলনের বলে কিছু পয়েন্ট উনি লিখে পাঠিয়েছেন। আমি আপনাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এই যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, বাংলাদেশে হাসিনার গণভবন অভিযানের জন্য ছাত্র বা জনগণ অনেক আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। মাত্র 36 ঘন্টার ব্যবধানে সেই ডাক তারা সাকসেস করেছিল। আমাদের পশ্চিমবঙ্গে টাইপিং এ ভুল আছে, খানিকটা দেখে নেবেন। 7-8 দিন আগে থেকে ডাক দিয়ে শাসক দলের প্রস্তুতি ও পরিকল্পনার বিরাট সুযোগ দিয়েছে। যদি এই ডাকটা 24 থেকে 30 ঘন্টায় ডাকা হতো, শাসক দল প্রস্তুতি নেওয়ার এত সুযোগ পেত না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শাসক দল কিভাবে যুদ্ধটা করবে পুরো নেতৃত্ব বা পরিকল্পনা প্রস্তুত করে নিয়ে এসছে। সাধারণ জনতার কোনো গঠনমূলক প্ল্যান ছিল না। 3 নম্বর পয়েন্ট, সাধারণ জনতা ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ একদম করেনি, যেহেতু তারা কোনো সুনির্দিষ্ট প্ল্যান করেনি। যেমন, যদি প্রতিটা র্যালিতে বিরাট বড় বড় দড়ি থাকতো, তাহলে সেই দড়ি ব্যারিকেডে বেঁধে দড়ি লম্বা করে রথ টানার মতো সবাই শক্তি লাগিয়ে সহজে ব্যারিকেড ভাঙতে পারত এবং দড়ি দূর থেকে টানার জন্য তাদের জল কামান অতটা ইফেক্ট ফেলতো না হবে না, এখানে বা লেখা হয়ে গেছে। অথচ ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে শুধু হাতে গোনা কয়েকজনকে সামনে শক্তি লাগাতে দেখা গেছে মাত্র। বুঝতে পারছেন কথাটা? টাইপিংটা একটু এদিক ওদিক আছে, বুঝে নেবেন। এটা হলো 3টে পয়েন্ট, আরো 2টো পয়েন্ট আছে, ওয়েট দর্শক। 4 নম্বর, সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে, কিন্তু পুলিশ অস্ত্র নিয়ে নিরস্ত্রদের সাথে শক্তি খাটিয়েছে। সেখানে সাধারণ জনতার এত রীতি মানা ঠিক নয়, মানে আরো অ্যাগ্রেসিভ হওয়ার কথা বলছেন। 5 নম্বর পয়েন্ট, অত্যাচারী পুলিশের আক্রমণ করাই একমাত্র ন্যায়। বুঝতে পারছেন? অত্যাচারী পুলিশের আক্রমণ করাই একমাত্র ন্যায়। যতক্ষণ না পর্যন্ত পুলিশ সাধারণ জনতার রোষানলে সারেন্ডার না করবে, ততক্ষণ পর্যন্ত এই সরকারকে নামানো সম্ভব নয়।
নম্বর পয়েন্ট হচ্ছে, এখন যেভাবে হোক প্রথম টার্গেট এই পুলিশ হওয়া উচিত, মানে পুলিশের বিরুদ্ধে বলছেন আর কি। তো এই 6টা পয়েন্ট লিখে আমাকে একজন পাঠিয়েছেন। দর্শক, আপনারা মতামত দেবেন এই 6টা পয়েন্ট বা এর বাইরেও যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা দেবেন, যে কি কৌশল অবলম্বন করা উচিত ছিল, যেখানে মানে গাফিলতি ধরা পড়েছে, যার জন্য নবান্ন পর্যন্ত মানে গেল না বিষয়টা, আপনারাও বলবেন। তবে দর্শক, এটা আমি বলবো যে আমি কয়েকটা কথা বলছি, শুধু একটা না। প্রথমত হচ্ছে যে এটা সত্যি, আমি খবর করেছিলাম যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলেছিল যে আমরা শান্তিপূর্ণ একটা কর্মসূচি পালন করব, শান্তিপূর্ণ। আমরা যাব, পুলিশের সঙ্গে কথা বলবো, আশা করি পুলিশ সহযোগিতা করবে, আমরা নবান্নের কাছে পৌঁছাবো, আমরা কেউ সবাই নবান্নে ঢুকবো না, ওখানে দাঁড়িয়ে স্লোগান দেব চিৎকার করে, কিছু ভাঙচুর আঘাত কিছু করব না, একটা টিম নবান্নে উঠবো, মুখ্যমন্ত্রীর চেম্বারে যাব, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলবো, উনি না করলে গেটের সামনে আমরা ধর্ণা দিয়ে বসে থাকবো। মানে এতটাই শান্তিপূর্ণ আগে থেকেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা ঠিক যে শান্তিপূর্ণ হয়নি বিষয়টা। এখন পুলিশ হয়তো বলবে উল্টো দিক থেকে আক্রমণ ছিল, সেই জন্য আমরা প্রতিহত করেছি, কিন্তু আমি সেটা মানবো না। আমি সেটা মানবো না, কারণ আমি যেহেতু ছিলাম, আমি যেহেতু পিটিএস এর সামনে ছিলাম, আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু খুব বেশি লোক ছিল না, মানুষজন ব্যারিকেড টপকানোর চেষ্টা করছিলেন, কিন্তু কেউ কিন্তু ইট পাটকেল কেউ কিন্তু ছোড়েননি। শান্তিপূর্ণ মিছিল হচ্ছে নবান্ন যাব, এটাকে টার্গেট রেখে এগোনো, জাস্টিস চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। জাস্ট ব্যারিকেড খোলা হচ্ছিল, ছেলেরা খুলছিলেন, খানিকক্ষণ খুলতে দেওয়া হলো, একটু আধটু, তারপরে জল কামান স্টার্ট করে দিল, একেবারে জল কামানে মানুষজন একটু পেছালেন, ব্যাস পুলিশ সাইড দিয়ে এসে একেবারে লাঠিচার্জ, তারপরে কাঁদানে গ্যাস। ফলে পুলিশ যদি বলে যে এদিক থেকে ইট পাটকেল ছোড়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, না, মানুষ যেতে চেয়েছিলেন সামনের দিকে, যাওয়ার জন্যই তো আসা, নবান্নমুখী হওয়া। আমরা তো আগে থেকে বলে দিয়েছি যে আমরা তো কোনো অশান্তি করবো না, একটু ভরসা করুন না, পুলিশ একটু ভরসা করুক না। কোনো অশান্তি কেউ কিন্তু করেননি, স্লোগান দিচ্ছিলেন, যাবো বলছিলেন, কিন্তু যেতে দেওয়া হলো না। যাওয়ার চেষ্টা হলে তাদেরকে জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, ধরপাকড় করে পুলিশ কিন্তু ভাগিয়ে দিল বিষয়টা ওখান থেকে। আমি যেদিকে ছিলাম আমি সেদিকের কথাটা আমি যেহেতু চাক্ষুষ করেছি, সেই জন্য কথাগুলো আমি বলতে পারছি বেশি করে। আর হাওড়া, সাঁতরাগাছি ওইসব এলাকা থেকে খবর পেয়েছি যে ওখানেও জলকামান, তারপরে ওখানে ইট পাটকেল ছড়া হয়েছে। আর কে আগে কে পরে যেহেতু আমি ছিলাম না সেটা বলতে পারবো না। পুলিশ একরকম বলছে, জনতা আর এক রকম বলছে। পুলিশের কথাও তো আমরা সহজে বিশ্বাস করি না, মানে বিশ্বাস করে না বলতে কি, পুলিশের সাধারণ কেউ বললে আমাদের বিশ্বাস হয়, যখন পুলিশের এই নেতা গোছের লোকেরা বলেন তাদের কথা আমরা বিশ্বাস করতে পারি না সহজে, কারণ তাদের কথাবার্তা বা মোটিভ অন্য টাইপের, সেটা আমরা দেখে বুঝতে পারি। ফলে মানুষ অশান্তি করার জন্য এসছিলেন, শাসক দলের লোকেরা, পুলিশ বলতে পারেন, কিন্তু আমি সেটা বিশ্বাস করি। মানুষ যে উদ্দেশ্যে এসছিলেন সেটা করতে দিলে কোথাও কোনো গন্ডগোল হতো না, পুলিশ দাঁড়িয়ে থাকতেন, পুলিশের উপর আঘাত হতো না, আর পুলিশকে এত কষ্টও করতে হতো না, নবান্নেও কোনো ভাঙচুর হতো না, নবান্নে কোনো লুটপাটও হতো না, কিছু হতো না। মুখ্যমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে মানে পদত্যাগের দাবি জানানো হতো, আর ওই গেটের সামনে বসে থাকা হতো। তারপর যদি পুলিশ মমতা ব্যানার্জিকে ওখান থেকে বের করে নিয়ে চলে যেতে পারে, যেত, কি আর করার ছিল। বলাই তো হয়েছিল যে আমরা মারপিট করতে আসছি না, আমরা একটা দাবিকে নিয়ে আসছি যে আপনি অযোগ্য, আপনি চেয়ারে বসলে মানুষ বিচার পাচ্ছেন না, আপনি সরে যান, এটা বলতে এসেছিলাম। তো পুলিশ এটা করতে দিল না, শান্তিপূর্ণ যে কর্মসূচি সেটাকে পুলিশ করতে দিল না, এবং সেটাকে নিয়ে এখন শাসক দল অন্য ব্যাখ্যা দিচ্ছে। এখন তা সত্ত্বেও দর্শক, আমি আর একটা যে পয়েন্ট আমি বলতে চাই, যে পুলিশ অ্যাগ্রেসিভ ছিল, পুলিশ ইচ্ছে করে এরকম গন্ডগোল পাকিয়েছে, সব ঠিক আছে, কিন্তু তা বলে কি সত্যি কি উপায় ছিল না? সত্যি কি যাওয়া যেত না নবান্নে? আমি দর্শক বলবো, আমি আজকে সামনে থেকে যা দেখলাম, নবান্নে যাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ছিল না। পুলিশ যেটা করেছে, মানুষ পিছিয়ে এসছেন, এটা একটা পার্ট, কিন্তু আমি
তা সত্ত্বেও বলবো নবান্নের ঢোকাটা এমন কোনো চাপ ছিল না, ঢোকা যেত, আজকেই ঢোকা যেত, এবং আজকেই হয়তো মমতা ব্যানার্জির শেষ দিন হতো। কেন বলছি এই কথা? এই জন্যই বলছি দর্শক, আপনারা এটাও জানেন যে নবান্নের কাছাকাছি কিন্তু একটা টিম পৌঁছে গেছিল, নবান্নের কাছাকাছি একটা টিম পাড়া দিয়ে ভিতর দিয়ে পৌঁছে গেছিল, জানেন তো আপনারা, কাছাকাছি পৌঁছে গেছিল। এবং সেই সঙ্গে আমার ধারণা যারা যেতে চাইছিলেন, এবং আমি যে যে দৃশ্যটা দেখতে চাইছিলাম, যে সবাই নবান্নের চারধারে কোনা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে হাততালি দেবেন আর স্লোগান দেবেন, সবাই দেখবেন ড্রোনে ছবি উঠবে, বিশ্বের মানুষ তাকিয়ে দেখবেন যে কি সুন্দর একটা মুভমেন্ট হচ্ছে, শান্তিপূর্ণ মুভমেন্ট, কোনো হাঙ্গামা নেই, কোনো গন্ডগোল নেই, তার মধ্যে একটা টিম নবান্নে যাবে, এটাই হতো। সব লোক যেতেন, ঢুকতেন, এই দৃশ্যই কিন্তু দেখতে পেতাম। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন দর্শক? এখানে যেমন একটা কথা বলা হয়েছে যে হঠাৎ করে ডাকলে সুবিধা হতো, আগে থেকে ডেকে দেওয়া হয়েছে, আগে থেকে ডেকে দেওয়া, হঠাৎ করে ডেকে দেওয়া, এটা হয়তো একটা ফ্যাক্টর বলতে পারেন। আগে থেকে ডাকলে অনেক প্রিপারেশন হয়ে যায়, এটা ঠিক, কিন্তু তার বাইরেও একটা গাফিলতি, যেটা আমার দর্শক কোথাও মনে হয়েছে, বাংলার সাধারণ মানুষের গাফিলতি। আমি আজকে জোর গলায় বলবো, বাংলার সাধারণ মানুষের গাফিলতি। আমরা যেটা ভেবেছিলাম যে বাংলার মানুষ কাতারে কাতারে নামবেন, মানুষ কিন্তু নামেননি, মানুষ কাতারে কাতারে নামেননি, মানুষ নেমেছেন। সোশ্যাল মিডিয়ার ডাকে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাক হয়েছে, মানুষ নেমেছেন, কিন্তু যেটা আশা করা হয়েছিল সেটা কিন্তু ছিল না। এখন যদি বলেন যে পুলিশ ভয় দেখিয়ে দিয়েছে, কি করে আমরা নামবো, পুলিশ আগের দিনে বলেছে ইল্লিগাল, যাওয়া যাবে না, গন্ডগোল হতে পারে, তাই আমরা সাহস পাইনি, সেই জন্য যাইনি, আমাদেরকে পুলিশ বারবার মানা করেছে, নানান সব ভয় দেখিয়েছে, তারপরে শুনছি ধরপাকড় হচ্ছে, সেই জন্যই আমরা যাইনি। তাহলে আর ওটা কেন আশা করছেন? তাহলে ওটা কেন আর আশা করছেন যে আমরা নবান্নে গিয়ে দখল করে নেব? যদি মানুষ এটাকে ওইভাবে না নিয়ে থাকেন, যেটা বলা হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে প্রত্যেক বাড়ি থেকে অন্ততপক্ষে একজন আসুন, যদি সেই ডাকের সাড়া না মেলে, যদি পুলিশের ভয়ে তারা ভীতস্ত হয়ে পড়েন, মিসগাইডেড হয়ে যান, পুলিশকেও দোষ দেবো এই জন্য, পুলিশ অবশ্যই গতকালকে খুব মিসগাইড করেছে, ভয় দেখিয়েছে, ভীষণ ভয় দেখিয়েছে। আর এটাও ঠিক, সাধারণ মানুষ যারা পার্টি পলিটিক্স করেন না, তারা এইসব একটু ভয়ই পান। পার্টির প্রোগ্রাম হলে অনেকে দেখতেন চলে আসতেন, তারা এইসব ভয়টাই পান না। আর পার্টি তো অনেক অর্গানাইজড হয়, এটা অর্গানাইজ ব্যাপারটা ছিল না, নিজের উদ্যোগে আসা, ফলে লোক আলাদা করে আনা গাড়ি করে, সেটা তো সম্ভব হয়নি। কিন্তু আমি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া, যেটা আমি বলতে চাইছি, আমি যে সাড়া আমি নানানভাবে কমেন্টে পাচ্ছিলাম, আমি যে সাড়া অনেকে জানাচ্ছিলেন বিভিন্ন মিডিয়াতে, বলে যাব, শেষ দেখেই ছাড়বো, নবান্ন থেকে উৎখাত করেই ছাড়বো, যে সাড়া, যে মানে বিষয়গুলো সামনে এসেছিল, মানুষ কিন্তু সেইভাবে নামেননি, মানুষ সেইভাবে নামেননি। আমি আবার বলছি, হয়তো কলকাতা পুলিশের ভয়টাতে ভয় খেয়ে গেছে। আর সব থেকে বেশি দোষ দেবো কলকাতার মানুষকে। কলকাতার মানুষ তো নামেননি বললেই চলে, নামেননি বললেই চলে। ফলে শুধু পুলিশকে দোষ দিলে কিন্তু হবে না, পুলিশের তো দোষ কয়েকটা রয়েছে, ভয় দেখানো, হ্যাঁ অবশ্যই পুলিশকে এই দিক দিয়ে দোষটা অবশ্যই দিতে হবে, ভয় দেখানো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এতটা ভয় আমরা কেন পেয়ে যাব? যদি আমাদের টার্গেট হয়ে থাকে যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করাবো, তাহলে আমরা একটু উদ্যোগী ভূমিকা নেব না? একটু ভয়কে কাটিয়ে আমরা রাস্তাতে নামবো না? আমি দর্শক পুলিশদের এই অ্যাগ্রেসিভ ভূমিকা দেখেও বলছি, ব্যারিকেডের যে উচ্চতা ছিল, ব্যারিকেডে কিন্তু কোনো কাঁটা তার এইসব ছিল না, ব্যারিকেড ছিল উচ্চ পর্যন্ত। কিন্তু যদি রাশ ভারী হতো, আমি যেখানে দাঁড়িয়েছিলাম, আমি আমার কথা বলছি, পিটিএস এর সামনেটায়, যদি পিটিএস থেকে এক্সাইড মোড় পর্যন্ত দুদিকের রাস্তা ভিড়ে থিক করতো, আমি পুলিশকে আজকে প্রথম দিকে যা দেখেছিলাম, এবং প্রথম দিকে পুলিশের মধ্যে যে আতঙ্কটা দেখেছিলাম, এবং একটা অংশের পুলিশ সহযোগিতা করার জন্য তৈরি ছিল, এটা বলতে কোনো দ্বিধা নেই, পুলিশ সরে যেত। আর যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড খোলারও দরকার হতো না,
ব্যারিকেডের উপর দিয়ে চলে যাওয়া যেত এবং একটা রাস্তা ঠিক বেরিয়ে যেত। যতই ওই কি সব নিয়ে আসা হয়েছিল না ডক থেকে, কি বলে ওগুলোকে, কি ক্রেন না কি বলে ওগুলো, আনা হয়েছিল ট্যাঙ্কে টাইপ বড় বড়, আমি নামটা একটু শব্দটা ভুলে যাচ্ছি, তাতে কিছু লাভ হতো না, ওর ওপর দিয়ে মানুষ চলে যেতেন। পুলিশ একটা সংখ্যা ছিল, পুলিশ কত ছিল? 6000, তাই তো বলা হয়েছিল 6000। আর আমাদের মানুষ আসবেন এটা আমরা কত টার্গেট করেছিলাম? আপনারা বলুন কত মানুষ আসবেন টার্গেট করেছিলেন, এবং আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, আপনারা বলুন কত মানুষ আসবেন বলে আপনারা আন্দাজ জানিয়েছিলেন। সেই সংখ্যক মানুষ কি এসছেন? সেই সংখ্যক মানুষ কি এসছেন? আমার ধারণা যে সারা আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছিলাম আসবেন বলে, তার যদি 10% আসতেন, 10%, আমি 100% বলছি না, 50%ও বলছি না, যে সারা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছিলাম এবং আমরা যে উদ্যোগী ভূমিকা নিয়েছিলাম, যেভাবে মানুষের কাছে বার্তা ছড়ানোর চেষ্টা করেছিলাম, যেভাবে মানুষকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলাম, একজন পুলিশ প্রেস মিট করে, দুজন পুলিশ প্রেস মিট করে ভয় দেখালেন ইল্লিগাল মানে কর্মসূচি, আসবেন না, এখানে গন্ডগোলের সম্ভাবনা আছে, সমস্যায় পড়ে যাবেন, আর আপনারা সবাই ভয় পেয়ে গেলেন, এলেন না, রাস্তাতে নামলেন না। এটা দুঃখের, দুর্ভাগ্যের। আমরা কিন্তু সাধারণ মানুষের ভরসাতে এগোই, আমরা কিন্তু সাধারণ মানুষের ভরসাতে এগিয়েছিলাম। আমি আশা করেছিলাম যদি সাঁতরাগাছি থেকে 1 কিলোমিটার রাস্তাকে, সাঁতরাগাছি থেকে যদি বেশি না 1 কিলোমিটার রাস্তা যদি আমরা দুদিকটা ভরিয়ে তুলতে পারি, যে দুদিকটা পুরো ঠিক করছে রাসভারী, বেশি না 1 কিলোমিটার রাস্তা মানে কত লোক লাগতো? 1 কিলোমিটার রাস্তা মানে কত লোক লাগতো? বা আমার পিটিএস, আমি যেখানে ছিলাম, পিটিএস থেকে এক্সাইড বোর্ড দুদিকে রাস্তা ঠিক করবে লোক, এটা কত লোক লাগতো? অনেক লোক লাগতো। যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাড়া দিয়েছিলেন, তার কত পার্সেন্ট হলে, কত পার্সেন্ট হলে পুরো রাস্তা ভরে যেত? বা হাওড়া ব্রিজটা, বেশি না, শুধু হাওড়া ব্রিজটা ভর্তি হওয়ার মতো যদি লোক থাকতো, দুদিকটা পুরো ভর্তি ঠিক করছে, তাতে কত লোক লাগতো হাওড়া ব্রিজটা ভর্তি হতে? যদি হাওড়া ব্রিজটা ভর্তি হতো, যদি সেকেন্ড ব্রিজটা ভর্তি হওয়ার মতো লোক থাকতো পিটিএস এর এদিকে, যদি সাঁতরাগাছি থেকে 2 কিলোমিটার রাস্তা ঠিক করে লোক যদি দাঁড় করানো যেত, আপনার মনে হয় 6000 পুলিশ ব্যারিকেডের সামনে দাঁড়াতেন? কেউ দাঁড়াতেন না, চলে যেতেন। আর আরো অনেক শর্টকাট রুট ছিল, সেখান দিয়েও মানুষজন কিছু পৌঁছে গিয়েছিলেন। রাসভারী থাকলে মানুষ ঠিক রাস্তা খুঁজে নিয়ে ওই জায়গায় পৌঁছে যেতেন। আমার ধারণা আজকেই কিন্তু নবান্নে ঢুকতে পারতেন, আজকেই সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ ছিল, আজকেই নবান্নে ঢোকার সুবর্ণ সুযোগ ছিল। আমরা পুলিশের অ্যাগ্রেসিভ ভূমিকা দেখেছি এবং সেই সুযোগটা আমরা করে দিয়েছি, কারণ আমরা সংখ্যাতে বেশি ছিলাম না, আমরা তাদেরকে সুযোগটা করে দিয়েছি। ফলে পুলিশের একটা অংশ সেই সুযোগটা নিয়েছে এবং সেখানে পাল্টা আঘাত হয়েছে, একটা বাজে দৃশ্য হয়েছে, যেটা আমরা কখনো চাইনি। অশান্তির পরিবেশ তৈরি হোক, সেটা আমি অন্তত কখনো চাইনি, সেটা আমি বারবার শান্তির বার্তা দিয়ে গেছি। ফলে দোষটা কিন্তু আমাদেরও আছে, শুধু পুলিশ, শুধু অমক তমক বলে লাভ নেই, দোষটা কিন্তু আমাদেরও আছে। আর আমি এটাও বলে রাখি, আমি এর পরেও বলছি, বেশি না, আমি 3টে পয়েন্ট নিয়ে বলছি। যদি শুধু এক হাওড়া ব্রিজ লোক আর সাঁতরাগাছি থেকে আমি 2 কিলোমিটার চাই, 2 কিলোমিটার পুরো প্যাকটা লোক, দুটো রাস্তা ঠিক করবে এই লোক, আর পিটিএস থেকে এক্সাইড বোর্ড পর্যন্ত লোক, দিন তো করে কোনোদিন, এখনো বলছি কালকে করে দিলে কালকি নবান্ন অভিযান হয়ে যাবে, কালকি নবান্নে ঢুকে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে ছুড়ে ফেলে দেওয়া যাবে, আমি সেই বিশ্বাস করি। আমি এটুকু ফিল করেছি আজকে, নবান্নে যাওয়াটা খুব চাপের না। আর ব্যারিকেড যা ছিল, এই ব্যারিকেডকে টপকে যাওয়াটা খুব চাপের ছিল না। আমরা ঢালাই অমক তমক করে অনেক কিছু বলেছি, দেখিয়েছি, কিন্তু ব্যারিকেডের যা হাইট ছিল, ব্যারিকেড থাকতো পা রাখার তো জায়গা ছিল, পা দিয়ে উঠে এদিক থেকে ওদিক যাওয়াটা খুব একটা চাপের ছিল না দর্শক, খুব একটা চাপের ছিল না। মাথা উঁচু অনেক হয়তো ছিল ব্যারিকেড, কিন্তু সেটাকে টপকে যাওয়াটা ভিড়ের মাধ্যমে কোনো সমস্যা ছিল না। একে একে সবাই এর তার ঘাড় দিয়ে দিয়ে পা দিয়ে ইজিলি চলে যায় যেত, ইজিলি। যদি রাস্তা ভারী থাকতো, পুলিশ জল কামান এনেছিল, জল কামানের জল তো শেষই হয়ে যাচ্ছে, জল কত ছিল, একটা জল শেষ হলে ওর মধ্যে লোক ঢুকে পড়তেন, আর পুলিশের তো ভয় ছিল, আজকে ভীষণ ভয় ছিল পুলিশের মধ্যে। কিন্তু আমরা সেই সুযোগটা নিতে পারিনি। আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে বক্তা হয়ে রয়ে গেলাম, সোশ্যাল মিডিয়ার কমেন্টেটর হয়ে রয়ে গেলাম। আমরা 7 দিন, আমি বিশেষ করে 7 দিন চিৎকার করে গেলাম, খুব আশা নিয়েছিলাম, ভরসার জায়গা এটাই ছিল, মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন
এটা সফল হবেই, এই ভরসা আমার ছিল মানুষের সাড়া দেখে। এবং সরকার পুরো ভয় পেয়ে গেছিল, সরকারও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল যে আজকে মনে হচ্ছে আর রক্ষা করতে পারবো না। কিন্তু আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারিনি, শুধুমাত্র নিজেরাই ভয়ে ভীতস্ত হয়ে গিয়ে ঘর থেকে বের হলাম না। হয়তো কেউ বলবেন বৃষ্টি হচ্ছিল, সব ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, সে তো আমরা সবাই জানি। কেউ বলবেন রাস্তাঘাটে আটকে পড়েছে, হ্যাঁ ওগুলো হয়েছে, আটকানো হয়েছে, হয়নি তা না, কিন্তু তারপরও আমরা আশা করেছিলাম গোটা রাজ্যের মানুষ যদি আসতে চাইতেন, ওই সব ভিড় বাধা বিপত্তি ঠেলে মানুষ কিন্তু আসতে পারতেন, আসেননি, আসতে পারেননি। ফলে সহজ সুযোগটা আমরা আজকে হাতছাড়া করেছি। আর আমি আবারও বলছি, শেষে বলে রাখছি, যদি আপনারা মনে করেন বেশি না, এই সংখ্যক লোক কোনোদিন হাজির করে দেবেন, কালকে করলে কালকেই নবান্ন অভিযান হয়ে যাবে, নবান্ন দখল হয়ে যাবে। আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে কথাটা বলছি, মমতা ব্যানার্জিকে এই প্রসেসেই নবান্ন থেকে উৎখাত করাটা বিরাট কঠিন কাজ না, এটা আমার অভিজ্ঞতা হয়েছে, আমি সেটা অভিজ্ঞতা নিয়ে আমি বেরোতে পারছি। যদি কখনো এরপরে নবান্ন অভিযানের ডাকটা দেওয়া হয় এরকম কোন নন পলিটিক্যাল ব্যানারে, মানুষকে আগে কিন্তু অর্গানাইজ করতে হবে। ছাত্র সমাজ যে ডাকটা দিয়েছিল, তাদেরকেও কিন্তু উদ্যোগ নিয়ে মানুষকে কিন্তু অর্গানাইজ করতে হবে নিয়ে আসার ক্ষেত্রে। এই সংখ্যক মানুষকে কলকাতামুখী করুন, যেদিন করবেন আমার ধারণা সেদিন থেকে মমতা ব্যানার্জি ওই চেয়ারটাতে থাকতে পারবেন না। আর যেহেতু সেটা হবে সেকেন্ড অ্যাটেম্প্ট, প্রথমবারে মানুষ ব্যর্থ হয়েছেন, মানুষের রাগ থাকবে, সেদিন আর কোনো আপোষ হবে না, ঢুকতে পারলেই ওনাকে সরিয়ে ছাড়বেন। আবার মনে হয় সেই জেদটা আজকের পর থেকে অনেকেরই বেড়েছে, যারা ব্যর্থ হয়ে ফিরে গেছেন বাধ্য হয়ে। এই হচ্ছে বলার, কেউ খারাপভাবে নেবেন না, কঠিন বাস্তবকে কঠিনভাবে বলতে হয়, সেখান থেকে শিখতে হয়। সবকিছু ভয়ে ভীতস্ত, আমার ভয় নেই, আমার পরিবার নেই, আমরা চলে এলাম কেন, আমরা ওরকম এর কাছে দাঁড়িয়ে পড়লাম কেন, আমার পরিবার নেই, আমি তো ইউটিউবার, বাড়িতে বসে বসে ভিডিও করতাম, আমি যা পয়সা ইনকাম করার সেখান থেকে করে নিতাম, আমি কেন চলে এলাম, আমাদের মতো আরো ইউটিউবার কেন চলে এলেন? আর এটা তো ঠিক, মমতা ব্যানার্জি নিশ্চয়ই আজকে টের পেয়েছেন যে মুভমেন্টটা হয়েছে, মুভমেন্টটা যে একেবারে খারাপ হয়েছে সেটা বলবো না, তারই মধ্যে মুভমেন্ট কিন্তু খুব ভালোই হয়েছে, কিন্তু আমরা মিশনটাকে সাকসেস করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু সুযোগ ছিল, আবার বলছি কিন্তু সুযোগ ছিল, কিন্তু যেটা হয়েছে খারাপ না। যারা এসছেন এইসবের মধ্যেও তাদেরকে কুর্নিশ জানাবো, তাদের সাহসকে কুর্নিশ জানাবো, সাধুবাদ জানাবো। তারা এসছেন বলে প্রোগ্রামটা কিন্তু হয়েছে এবং ভালোই হয়েছে, প্রোগ্রাম খারাপ হয়নি, ভালো হয়েছে, কিন্তু ওই বললাম যেটা চেয়েছিলাম সেটা পারলাম না, এটা একটা কষ্টের জায়গা, অবশ্যই সেটা মানতে হবে। পারলাম না সেটা মানতে আমাদের দ্বিধা কি আছে? তৃণমূলের লোকেরা কেউ হয়তো খুশি হবেন, ও পারলেন না, খুব খুশি, পারলাম না তো কি হয়েছে, পারবো না সেটা কখনো ভাববেন না। আগামী দিনে পারবো বলেই তো ভুলগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করছি, ওয়েট করুন। টার্গেট যখন নেওয়া হয়েছে মমতা ব্যানার্জির পদত্যাগ, আজকে হয়তো পারিনি আমরা, কিন্তু আমরা করে ছাড়বো। একটু সময় পেয়ে যাচ্ছেন, দিদিমণিকে একটু বলুন 14 তলাতে ঠান্ডার হাওয়াটা খেয়ে নিন, কিন্তু উৎখাত করে কিন্তু আমরা ছাড়বো। আমরা পারিনি, কিন্তু নতুন অভিজ্ঞতা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, মানুষকে উৎসাহিত করব, এরপরে করলে অর্গানাইজড করব, দরকার হলে আগের থেকে লোক এনে রাখবো, কিন্তু উৎখাত করে ছাড়বো। এবং এই পথেও উৎখাত করা যায়, সেটা কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করে নিয়ে যাচ্ছি এখান থেকে। দর্শক, যা হয়েছে বলবেন, পাশে থাকবেন, আমার কথায় মনোক্ষুণ্ণ হবেন না। হয়তো আপনারা অনেকে কমেন্ট করেছেন আসতে পারেননি, কিন্তু আমি বলার চেষ্টা করলাম, এই নয় যে আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার চেষ্টা করছি। আমাদের খারাপ লাগার জায়গাটাও তো আমরা তো শেয়ার করবোই, তাই না? আমরা তো শেয়ার করবোই। আর মমতা ব্যানার্জিও তো টের পেয়েছেন যে ইউটিউবারদের কি পাওয়ার। কয়েকজন ইউটিউবার গোটা রাজ্যের মানুষকে জাগিয়ে তুলেছিলেন। আশা করি আজকের পর থেকে মমতা ব্যানার্জি ইউটিউবারদেরকে সমীহ করবেন। এই মুভমেন্টকে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া প্রথম থেকে পাত্তা দেয়নি, শেষ দিকে তারা পাত্তা দিয়েছে, কিন্তু প্রথম থেকে, আর আমি তো যেদিন ঘোষণা হয়েছিল তারপর থেকে অন্য কোনো প্রতিবেদনই করিনি, যা করেছি তার সঙ্গে নবান্ন চলো এটাকে আমি জুড়ে দিয়েছি, তার সঙ্গে থিম সং সামনে আনা, নানান পোস্টার সামনে যেগুলো এসেছিল সেগুলোকে প্রকাশ্যে আনা, কথা বলা, মানুষকে বোঝানো বলা, কম চেষ্টা, দিন রাত এক করে চেষ্টা করে গেছি, একটা ভিডিও অন্য প্রসঙ্গে যায়নি। আমি চেয়েছিলাম যে আজকে আমি শেষ থেকে ছাড়বো, কারণ উনি অযোগ্য হিসেবে চেয়ারটাতে বসে রয়েছেন, এটা ওনার সাজছে না, রাজ্যের মানুষ বিচার পাচ্ছেন না, আরজিকরের ডাক্তারও বিচার পাবেন না, সেজন্য ওনাকে আগে সরাতে হবে, কারণ সবকিছুতে প্রভাব খাটিয়ে দিচ্ছেন। তো সেই জন্য আমি চেয়েছিলাম, এবং আমার মতো আরো কয়েকজন ইউটিউবার লাগাতার প্রতিবেদন করে গেছেন, এবং তার জন্য গোটা রাজ্যের মানুষ হয়তো আসতে পারেননি, কিন্তু গোটা রাজ্যের মানুষকে জানিয়ে দিয়েছি যে আজকে এই প্রোগ্রামটা ছিল,
ফলে মমতা ব্যানার্জি ভাবুন আজ থেকে যে ইউটিউবারদের পাওয়ার কতটা, ভাবুন, খুব তুচ্ছ তাচ্ছিল্য করেন। ইউটিউবার যে গোটা রাজ্যের মানুষকে জাগিয়ে তুলতে পারেন, এটা অন্তত আপনার আজকের পর থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং এই ইউটিউবারে একদিন আপনার পতন ডেকে আনবে, এটাও আমি আপনাকে জোর গলায় বলে দিচ্ছি। দর্শক, প্রোগ্রাম যাই হোক, যেমন পাশে ছিলেন পাশে থাকবেন, কারণ আমরা তো হেরে যাওয়ার লোক নই। ব্যর্থতা থেকেও শিক্ষা হয়। ব্যর্থতা, কথায় আছে না, জয়ের প্রথম ধাপ। আস্তে আস্তে আমরা শিখবো। ভাববেন না এই ব্যর্থ বলে আমরা সব হাল ছেড়ে দিয়ে বসে রইলাম, কাল থেকে সব গুটিয়ে দিয়ে বসে রইলাম না। আমরা আমাদের মতো কথা বলে যাব, আমাদের মতো আওয়াজ তুলেই যাব। আমরা তো পারবো না এটাকে সহ্য করতে। আমরা দেখছি আরো কিভাবে কি করা যায়। হয়তো কালকে নবান্নের ডাক, এরকম না, কিন্তু আরো বিকল্প উপায় এবং কিছু ঘোষণা হয়েছিল অসহযোগ আন্দোলনের ব্যাপারটা, সেটা কিভাবে কি করা যায় সেটাও ভাবতে হবে। যা কিছু করতে হবে অর্গানাইজ ভাবে করতে হবে, শুধু হেঁকে দিলে কিন্তু হবে না, একটু অর্গানাইজ ভাবে করতে হবে। তবে এটা একটা হোমওয়ার্ক বলতে পারেন, এটাকে একেবারে খারাপ হয়েছে হঠাৎ করে কেন ডাক্তার দেওয়া হলো এটা ভেবে লাভ নেই। সবকিছুর মধ্যে একটা শিক্ষা হয়েছে, এটা একটা অনেক শিক্ষা হয়েছে, এটা হোমওয়ার্ক হয়ে গেল, একটা রাস্তা জানা হয়ে গেল। পরের প্রোগ্রামটা যাতে আমরা আরো স্ট্রংলি করতে পারি, তার সেক্ষেত্রে সুবিধা হবে। ফলে লস কিছু নেই, শুধু খানিকটা সময় মমতা ব্যানার্জি পেয়ে যাবেন, এটাই যা। এই হচ্ছে ব্যাপার। দর্শক, পাশে থাকবেন, নজর রাখবেন। আরামবাগ টিভি যেমন শক্তি নিয়ে কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। আরামবাগ টিভির অবস্থান কখনো পাল্টাবে না। রাজ্যের অবস্থার পরিবর্তন ঘটাবে। যতদিন না ঘটাতে পারছে, আরামবাগ টিভির কোনো বিরাম নেই, সেটা বলতে পারি। ভালো থাকবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।